আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। নারায়ণগঞ্জে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, ওবায়দুল কাদের ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে এই আবেদন করলে শুনানি শেষে রোববার আদেশের তারিখ নির্ধারণ করা হয়। মামলার আবেদনে বলা হয়, জালিয়াতির আশ্রয় নিয়ে ভোট কারচুপি করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এই মামলায় ৯ জনকে সাক্ষী রাখা হয়েছে। সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করেছে সরকার। সদস্য করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে। সন্ধ্যায় আইন ও বিচার বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজনে ট্রাইব্যুনাল ২ গঠন করা হয়েছে। এছাড়া বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ হিসেবে ঘোষণা করা হয়েছে। হাসিনা সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গেল রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এই ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ। এদিকে আব্দুল হামিদকে পালাতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় কিশোরগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়। এরপরও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের ৯ মাস পর হঠাৎ দেশ ত্যাগ করে ব্যাংকক চলে যাওয়ায় আলোচনায় আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। এ ঘটনায় অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। তারা বলছে, সরকারের গ্রিন সিগন্যালেই আওয়ামী লীগের দোসররা দেশ ছেড়ে পালানোর সুযোগ পাচ্ছে। বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের ৩.৫ মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য দামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায়, সরকারের গ্রিন সিগন্যাল দিয়েই পালিয়ে গিয়েছে। আমরা ৪৮ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এদিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন তিনি। আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো না, কতটুকু আগাইছে হয়তো কিছু জানতে পারবো, আর অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তারা অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় আমি জড়িত। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেয়া সমীচীন নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার সাথে আলোচনা করে করিডোরের সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল হবে বলে মনে করেন তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আগেই ফ্যাসিবাদের দোসর সকল বিচারকদের অপসারণ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন মির্জা ফখরুল। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন, কোনো আলোচনা করা হয়নি। জনপ্রতিনিধিত্বমূলক সংসদের জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানান মহাসচিব। নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। খালেদা জিয়া দেশে ফেরায় গণতন্ত্রকামী মানুষের মধ্যে আশার আলো দেখছে জাতি, এমনটি মনে করে বিএনপি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের LD হলে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। পরে ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, 166টি সুপারিশের মধ্যে 155টির সঙ্গে একমত তাঁর দল। এগারোটি প্রশ্নে আমরা কোনোটাতে আংশিক হয়েছি, কোনোটা আমরা বলেছি যে আমরা পার্টিতে আলোচনা করে সেটা আমরা জানাবো। যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবেই ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারবো, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। পড়াশোনার চাপে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের CEO পদ থেকে সরে দাঁড়ালেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার স্থলাভিষিক্ত হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 4র্থ গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ফাউন্ডেশনে অনুদানকৃত অর্থে ভ্যাট ট্যাক্স ধার্য না করা, যোগ্যতা অনুযায়ী 100 শহীদ পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফ করা, তাদের পরিবারের সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত, শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প করা সহ ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। জন্য আমি আপাতত CEO, যেহেতু অনেক কাজ করতে হয়, CEO থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আপিলের রায় পড়া শুরু হয়েছে। রায় ঘোষণা শেষ হবে মঙ্গলবার। এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় হবে 27 মে। উভয় মামলাতেই ন্যায় বিচার প্রত্যাশা করে আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ কলঙ্ক মুক্ত হতে পারে, রচিত হতে পারে নতুন ইতিহাস। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান সহ 8 জনকে ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
চাঞ্চল্যকর এ মামলার আপিলের রায় পড়া শুরু হয়েছে। পূর্ণাঙ্গ রায় ঘোষণা মঙ্গলবার। আরেক আলোচিত মামলা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় আগামী 27 মে। উভয় মামলাতেই ন্যায় বিচার প্রত্যাশা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ফাইনাল জাজমেন্টের ডেলিভারেশন বা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন ওই দিন আমরা শোনাবো। আমরা যে শুনানি করেছি এর উপর ভিত্তি করে আমরা প্রত্যাশা করি আমার 3 জন আসামিকেই তিনি বেকসুর খালাস পাবেন। এটিএম আজহারুল ইসলামের মামলা নিয়ে বলেন, অবিশ্বাস্য ও অযৌক্তিক সাক্ষ্য প্রমাণে 18 বছরের শিক্ষার্থীকে পাক বাহিনীর কমান্ডার বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা, সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ মামলা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আগের অনেক মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি দেয়া হয়েছে। এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফাইডি, মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন, সেটি অন্যায় হয়েছে। এ ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজদের উপরে ছেড়ে দিয়েছি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে 2টি মামলায় জামিন দিয়েছেন আদালত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাই জিএম মাহমুদ, RTV, ঢাকা। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দুর্নীতির মামলায় 14 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে। একই মামলার আরেক আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও 14 মে তলব করা হয়েছে। এছাড়া 49 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী 3 আসনের সাবেক এমপি মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কালকের মতো আবারও অনুরোধ বিষয়ে আমাদের একটা অভিযান ছিল আজকে। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিকের নামে মামলার তদন্তের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওনাকে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার আগামী 14 মে তাকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছেন। আয়কর নথি এবং জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানা, বাংলাদেশের যে ঠিকানা, সেই ঠিকানায় পত্র প্রেরণ করা হয়েছে। এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতীয় 50 সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের 15টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি দিল্লির। একই সঙ্গে পাকিস্তানের একাধিক স্থানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার দাবি ভারতের। এদিকে ভারতীয় 25টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন সামদানি প্রত্যয়। কয়েক দশক ধরে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার পর থেকে ক্রমেই বেড়ে চলছে যুদ্ধের আশঙ্কা। দুপক্ষের পাল্টা আক্রমণে ক্রমশ জটিল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। বুধবার কাশ্মীরের সীমান্ত রেখায় দুপক্ষের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 50 ভারতীয় সৈন্য নিহতের দাবি ইসলামাবাদের। তবে এখন পর্যন্ত একজন সেনা নিহতের তথ্য জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালের দিকে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের 15টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করে পাকিস্তান, এমন দাবি নয়াদিল্লির। অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে তারা। একই সঙ্গে লাহোরের কয়েকটি স্থানের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি জানিয়েছে ভারত। ভারতের এসব দাবি অস্বীকার করে 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন ইসরায়েলের তৈরি বলেও দাবি তাদের। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারতীয় সরকার। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া যে কোনো সিদ্ধান্তে ঐক্যমত জানিয়েছে বিরোধী দলগুলো। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। অভিযান এখনো শেষ হয়নি, তবে ভারত আর কোনো হামলা চালাতে চায় না।
কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালালে তার উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত। বিভিন্ন জায়গায় শতাধিক সন্ত্রাসী মারা গেছে। আমি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তান বাহিনী কয়েক ঘন্টার মধ্যে শত্রুদের দমন করতে পেরেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ময়দানে জং সে নিখারা হ্যায়। ভারতের গর্বের 5টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত্রুদের নতজানু করা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানে এখন পর্যন্ত 31 জন নিহতের কথা জানিয়েছে বিবিসি। ভারতে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত বেড়ে 16 জনে পৌঁছেছে। সামদানি প্রত্যয়, RTV। পাকিস্তান সফলভাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করায় শেয়ারের মূল্য বেড়েছে চীনের যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের। প্রতিষ্ঠানটি পাকিস্তানকে যুদ্ধবিমান সরবরাহ করে। অন্যদিকে শেয়ারের দরপতন হয়েছে ফ্রান্সের আরেক যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ারের। এছাড়া ভারত পাকিস্তান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে দেশ দুটির শেয়ার বাজারেও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর বিপরীতে পাকিস্তানও অপারেশন সুহাগরাত নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে। ইসলামাবাদের দাবি, অভিযানে ভারতের 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ফ্রান্সের নির্মিত 3টি রাফায়েল যুদ্ধবিমানও রয়েছে। আর এতেই বেড়েছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম। বুধবার দেশটির শেনজেন স্টক মার্কেটে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম 18% বেড়েছে। প্রতিষ্ঠানটি J-10 ও JF-17 মডেলের যুদ্ধবিমান পাকিস্তানে সরবরাহ করে। জানা যায়, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তান সেনাবাহিনী এই 2 সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করেছিল। অন্যদিকে ভূপাতিত হওয়ায় একদিনে ব্যাপক দরপতন হয়েছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম। বুধবার প্যারিস স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম 5.40 ইউরো বা 1.64% কমেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত প্রতিষ্ঠানটির কাছ থেকে 26টি যুদ্ধবিমান ক্রয় করে। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। বুধবার সকালে দেশটির বেশিরভাগ প্রতিষ্ঠানের লেনদেনে বড় ধরনের ধস নামে। সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় 800 পয়েন্ট এবং নিফটি 150 পয়েন্ট হারায়। নেতিবাচক লেনদেন হয়েছে মিডিয়া, ভোগ্যপণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে। এদিকে গত 1 মাসের মধ্যে ডলারের বিপরীতে রুপির দর সর্বনিম্ন হয়েছে। বুধবার প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে 84.82 রুপি। হামলার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার বাজারের সূচকেও। পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয় 6%। 2023 সালের পর এটাই একদিনের হিসাবে সবচেয়ে বড় পতন বলছে পাকিস্তানের অর্থনীতি বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় নিহত হয়েছেন 10 জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ 4 জন মারা গেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় 3 জন আর গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। মাদারীপুর থেকে গর্ভবতী এক নারীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসছিল একটি পরিবার। পথে চাকা বিকল হওয়ায় মেরামত করছিলেন ড্রাইভার। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন 8 জন যাত্রী। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাদের 4 জনকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানালেন ঘটনার ভয়াবহতা। সিঙ্গেল দেওয়ার পরে একসাথে 4-5টা গাড়ি আসছে, আসার পরে সামনের গুলার আমি সিঙ্গেল দিচ্ছি, সবাই কাইটা গেছে। পিছনের থেকে একটা গাড়ি আসছে, ওটা কি গাড়ি সঠিক আমার খেয়াল নাই, কিন্তু ওই গাড়িটা সরাসরি আমাদের অ্যাম্বুলেন্সে আর কি মাইরা দিছে। নিহতদের গ্রামের বাড়ি মাদারীপুরে বইছে শোক। ঘাতক বাস চালকের উপযুক্ত শাস্তি নিশ্চিতের সঙ্গে সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। এখন আমরা সরকারের কাছে বিচার চাই,
সরকার এই বিচারটা করুক। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই মিলগেট এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জন মারা গেছে। আলওয়ান খান, RTV। হিমালয় পর্বতমালার মেরা পিক জয় করায় অভিযাত্রী দলকে সম্মানিত করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল। ইবিএল এর 5 সদস্যের দলটি 20 দিনের প্রচেষ্টায় গেল 17 এপ্রিল মেরা পিকের চূড়ায় আরোহণ করে। অভিযাত্রী দলের অর্জন উদযাপনে বিকেলে ইবিএল এর প্রধান কার্যালয়ে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অভিযাত্রী দলের সদস্যরা তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন। ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ভবিষ্যতে এই যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ইবিএল শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, প্রকৃতির শীর্ষে আরোহণেরও আগ্রহী ও সক্ষম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিস্টেন চ্যাপেলের ছাদ থেকে সাদা ধোঁয়া নির্গত হয়েছে। এর অর্থ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তবে নতুন পোপের নাম এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদন করেছে বিবিসি। প্রথা অনুযায়ী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল পোপের নাম ঘোষণা করবেন। এদিকে সাদা ধোঁয়া দেখা যাওয়ায় উচ্ছ্বাস শুরু করেছে সেন্ট পিটার্সে সমবেত হওয়া হাজারো মানুষ। এর আগে গেল বুধবার ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে রোমান ক্যাথলিক কার্ডিনালরা পরবর্তী পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা গোপন বৈঠক শুরু করেন। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শূন্য হয়েছিল রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর পদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশ যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এ কথা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযজ্ঞ এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও 59 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বাংলাদেশ নারী ইমার্জিং দলকে 2 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে স্বাগতিক নারীরা। 46 রান তুলতেই সাজঘরে ফিরতে হয় 6 ব্যাটারকে। অধিনায়ক শারমিন সুলতানা 59 এবং ফারজানা 44 রান করলেও সবকটি উইকেট হারিয়ে 151 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে 8 উইকেট হারিয়ে 4 বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে অতিথিরা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে গোলাম রব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে 1 পা এগিয়ে থাকতে চাইবে বাংলাদেশ দল। এর আগে প্রায় 1 মাস কঠোর পরিশ্রম করেছে বাংলার যুবারা। প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতার খোঁজ করে কৌশল সাজাবে বাংলাদেশ। এর আগে RG স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন সেরেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভুটান। 9 থেকে 18 মে পর্যন্ত অরুণাচল প্রদেশ চলবে সাফ অনূর্ধ্ব 19-এর এবারের আসর। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।